রাফলি 25টা দলের 50 জন হয়তো ওখানে ছিল। এটা বলতে হচ্ছে এই কারণে যে পাতানো খেলার কথা বলছে সেই কারণে। ওখানে কিন্তু ভাইটাল ছিল মাত্র 4 জন লোক। অর্থাৎ রাজনীতিতে সবচেয়ে বড় দল যেটা বর্তমানে এবং সেকেন্ড দল যেটা, এই দুইটা ছিল ভাইটাল দল। কারণ তারাই ফ্যাক্টর আজকে পর্যন্ত। তো তারা যখন স্বাক্ষর করলেন, এই স্বাক্ষর যখন আপনি একটা এগ্রিমেন্ট করেন, সেদিন বলা হয়েছিল জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি। কথাটা দেখেন, জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি। হুম। এখন চুক্তি যখন হবে তখন জনগণের সাথে চুক্তি, জনগণের পক্ষে কারা ছিল? বলবেন রাজনৈতিক দলগুলো। কিন্তু রাজনৈতিক দল বলতে আমি পার্টিকুলার যে 2-4 জন ব্যক্তির কথা বললাম, তারা কত পার্সেন্ট লোক রিপ্রেজেন্ট করেন? আজকে সন্ধ্যায় জাহিদ ভাইয়ের সাথে একটা টক শোতে ছিলাম, সেখানে উনি বলছেন যে ধরা যাক বড় দল 35% আর ছোট দল যেটা ছিল সে 10%, তাহলে 45% লোক সেখানে রিপ্রেজেন্ট করছে। বাকি 55%-এর প্রতিনিধি কোথায়? নাম্বার ওয়ান। নাম্বার টু, এই 4জনের স্বাক্ষরে কি 18-20 কোটি লোকের প্রতিনিধিত্ব হয়? আর অন্য যারা ছিলেন তাদের কথা বলছি, তারা কিন্তু কিছুই না, তাদের স্বাক্ষর দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। তারা স্বাক্ষর দিচ্ছেন কেন? শুধুমাত্র রাজনৈতিক বড় দল থেকে রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্য। কি? যদি একটা করে সিট ছেড়ে দেয়, এটাকে বলে রাজনৈতিক অনুকম্পা। কেননা তারা পিয়ার পদ্ধতি বলেন আর নন পিয়ার বলেন, কোন দল ওই 25টা ওই দলগুলোর কথা বলছি, সারা বাংলাদেশ থেকে 20,000 ভোট পাবে না। সুতরাং তাদের স্বাক্ষর দেওয়া না দেওয়া ইকুয়াল। তার মানে ওখান থেকেই কিন্তু দেখেন যে একটা শুভঙ্করের ফাঁকি শুরু হইলো। বাংলাদেশে কিন্তু বড় বড় ব্যবসায়িক স্টেক হোল্ডার ছিল। এটা যেহেতু জনগণের সাথে চুক্তি, সেই ব্যবসায়ী স্টেক হোল্ডার থাকতে পারতো, যে এফবিসিসিআই, ডিসিসিআই, বিজেএমই। আবার মিডিয়া একটা বিরাট ফ্যাক্টর, মিডিয়ার প্রতিনিধিও সেখানে ছিল না। আমি এটা বলছি যেহেতু আমরা একটা সামাজিক চুক্তি করতে যাচ্ছি। এখন আসেন, ওখানে যারা স্বাক্ষর করেছিল তারা সবই তো ছিল জুলাই চেতনা বিরোধী শক্তির পক্ষে। স্বাক্ষর করতে গেল না এনসিপি। তাহলে কি ওই দিন তারা প্রমাণ করেছে যে তারা জুলাই চেতনা বিরোধীর পক্ষের শক্তি? অফকোর্স নট। গোটা দেশ এটা খাবে না। কিন্তু গেল না কেন? পরদিন আমরা পত্রিকায় দেখলাম সৈয়দা রেজওয়ানা উনি বললেন এনসিপি স্বাক্ষর করে নেই এই কারণে যে তাদের মতামত হয়তো প্রতিফলিত হয়নি। তো যাদের মতামত প্রতিফলিত যদি না হয়, স্বাক্ষর করতে যাবে কেন? তার পাশাপাশি ছিল আইনি ভিত্তি। আইনি ভিত্তি চাচ্ছিল। হুম। কেননা ওই যে চুক্তিটা হইলো সামাজিক চুক্তি, সেটা বাস্তবায়ন করা, এনফোর্স করার কোনো ক্লজ কিংবা কোনো গ্যারান্টর ওখানে কি ছিল? যে এটা বাস্তবায়ন না করলে কি হবে? আপনি একটা ফ্ল্যাট বেচবেন, আমি একটা ফ্ল্যাট কিনবো, আপনি দিবেন ফ্ল্যাট, আমি দিব টাকা, দ্যাট ইজ কল কনসিডারেশন। তো সেখানে জনগণের কনসিডারেশনটা কি ছিল? এটা যদি বাস্তবায়ন না হয়, এটা এনফোর্স করার কি উপায় ছিল? সুতরাং ওটা কোনো চুক্তি হয়নি। এই যে চুক্তি হয় না ওই মুহূর্তে, সেটাকে নিয়ে, এবং এই দেখেন এর পরে কিন্তু আবার জামাতের সাথে বসে প্রধান হুম। উপদেষ্টা, এনসিপির সাথে বসছে, ইভেন বিএনপির সাথেও বসছে। বসার তো কথা না, স্বাক্ষর তো হয়েই গেল। এনসিপি স্বাক্ষর হুম। করে নাই, করবে কি করবে না সেটা তার পার্টটা থাকতো, কিন্তু তারপরও মিটিং হয়েছে। তার মানে কি? তার মানে বিষয়টা যে সুন্দর হয় না, ইনকমপ্লিট। তারপরে একটা জায়গায় গেল, তারা যে ঐক্যমত্য কমিশন তাদের কোর্স শেষ করে হ্যান্ড ওভার করলো বাস্তবায়ন করার জন্য। সেখানে চলে আসলো হুম। গণভোটের কথা এবং একটা সুন্দর সাজানো, এটা মোটামুটি একটা সংবিধানই হবে। নট ডাজ নট মিন যে নতুন সংবিধান, এইগুলা সংস্কার আকারে ঢুকবে। এখন আসছে সেখানে গণভোটের প্রশ্ন। জি। গণভোটটা কেন? গণভোটের প্রশ্নে আমি একটু সুনির্দিষ্টভাবে যাই, কারণ আমার এখানে আরেকটা কিছু মানে কয়েকটা প্রশ্ন আছে গণভোটের না। তাহলে যদি আপনি যে চুক্তি হিসাবে এটাকে আখ্যায়িত করে বলছেন, তাহলে আমরা যেটা দেখছি যে চুক্তির যা যা রিকোয়ারমেন্ট থাকে, পার্টি যথাযথ না। আপনি হ্যাঁ, বলছিলেন কনসিডারেশন নাই। আপনি বলছিলেন যে এবং চুক্তির জনগণের সময় যে জনগণের কনসিডারেশন বলতে কিছু নাই কোনগুলো। কিছু নাই। আবার আবার ডাক্তার জাহিদ অর্থাৎ বলছিলেন যে অর্থাৎ চুক্তির সময় আমি যেটি আসলে রাখা হয়েছিল, পরবর্তীতে সেই ইভেন সেই কনটেন্টও চেঞ্জ হয়ে গেল। চুক্তির বিষয়বস্তুর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদও বলছিলেন যে যারা মানে সেটি যেটি স্বাক্ষর করেছিলেন সেটি পরিবর্তন হয়ে গেল। মানে রাইট। এরকম গোজামিলটা কেন হচ্ছে সেটি কি আপনি বুঝতে পারেন মানে? আমি 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 সেটা বলি। আমি সালাউদ্দিন সাহেবের কথাটাকে সত্য বলে নিয়ে নিচ্ছি, মেনে নিচ্ছি, বিকজ আমি জানি না, তাই আমি চ্যালেঞ্জ করছি না। ধরে নিলাম এটাই সত্য। যদি সত্য হয়, যদি সত্য হয়, এই মুহূর্তে তো একটা আন্দোলন বা একটা স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি, 1 নম্বর। আর 2 নম্বর হইলো যে আপনি যে কথাটা এই সালাউদ্দিন সাহেবের আলোকে যদি আমি বলি যে এটা কেন হইলো, ওই যে ফেব্রুয়ারি মাসে প্রথম যখন বসছিল ইউনূস সাহেব, আলোচনা শুরু করলো, আমার কাছে মনে হয় যে আমরা আহ, তুলনা করি ইউরোপের সাথে।
মেন্টালিটিতে কিন্তু আমরা ইউরোপিয়ান না। তো ইউনূস সাহেব যখন বসলেন ওখানে আলাপে, আমার মনে হয় 1-1.5 মাসে বুঝে ফেলছেন ঐক্যমত এখানে হবে না। কিন্তু হুম। তার মধ্যে একটা একটা নির্দিষ্ট সময় থাকা দরকার। এই কারণে আমার কাছে যেটা মনে হয়, কারণ জনদাবি এবং ছাত্র তাকে নিয়োগ দিছে, আজও পর্যন্ত আমরা জানলাম না তার ছাত্র বলতে কি বুঝায়। মাত্র নাহিদ টাহিদ এই কয়জন তো তাকে ক্ষমতায় রাখেনি, ছাত্রের সংজ্ঞাটাও আমরা জানি না কাদেরকে ছাত্র মিন করছে। কিন্তু হুম। সেই থেকে তিনি আছেন এবং একটা লম্বা সময় উনি যাবেন। যত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, সুতরাং নির্বাচন কিন্তু তিনি যাবেন। এবং আমার কাছে মনে হয় এই যে রাজনীতিতে 53 বছর যাবত আমরা যে কথা শুনে আসছি, শেষ কথা বলতে কিছু নাই। এবং ইউনূস সাহেবের মতো লোকেরে, যে নাকি ওই এনজিও চালায়, হুম। গ্রামীণ ফোন চালায়, হি ইজ নট এ পলিটিশিয়ান, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা তাকে ফেব্রুয়ারি থেকে শুরু করে আস্তে আস্তে পলিটিশিয়ান বানিয়েছে। এবং আপনি হুম। লক্ষ্য করে দেখবেন না, যে সে তাহলে যা আসলে বলেছে। প্রশ্নটা এখানে যে ফেব্রুয়ারিতে পর্যন্ত টানবেন, ফেব্রুয়ারিতে প্রশ্নটা মানে আগেও ছিল, এখন আবার নতুন করে অনৈক্য থেকে যে প্রশ্নটা ওঠে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো আরো কিছু বিষয় হবার কথা ছিল। মানে হ্যাঁ, সহিংসতার আভাস আসছে মাহফুজ আলমের কাছ থেকে, মানে কি পরিস্থিতি দাঁড়াবে সেটি থেকেও একটু আপনার কাছে যাব। কিন্তু আমি ডাক্তার জাহিদ আপনার কাছে ওই যে বলছিলাম গণভোট সম্পর্কে অনেক কিছু শুনবো, অনেক প্রশ্ন আসছে, মানে এই পুরো আমি তো বলছিলাম যে এত গোজামিল কেন হলো, সেটি তো প্রশ্ন আছে, কিন্তু ধরেন কোনো গোজামিল নাই, একদম গণভোট হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু আমার এখানেও প্রশ্ন যে এই প্রশ্নটাও যেটি উঠছে অলরেডি যে 48টি প্রস্তাব, তার মধ্যে কেউ 47টিতে রাজি, একটিতে না, বা অর্ধেক অর্ধেকে রাজি, তখন তার ওই প্যাকেজে ভোটটা কিভাবে দেবে গণভোটে জনগণ, সব যদি ঠিকও থাকে। এবং তার চেয়েও বড় প্রশ্ন আমি ডাক্তার জাহিদ এটা একটু জিজ্ঞাসা করতে চাই যে আমাদের দেশের 22% উপরে মানুষ সাক্ষরতা জ্ঞান সম্পন্নই না। তো তারা এই ধরুন 48টা প্রস্তাব, মানে আর আমরাই ভালো মতো বুঝি না, হিমশিম খাই 48টা প্রস্তাব কি, যারা আসলে নিয়মিত এটি নিয়ে কাজ করছি, একদম ধরুন গ্রামের কৃষক মজুর যারা খোঁজ রাখছে না, সংবিধান সম্পর্কে জানে না, বা এই জিনিসগুলো এত বোঝে না, তারাই 48টা প্রস্তাব বুঝবে কি করে, আর তাতে মানে হ্যাঁ বলতে হবে না না বলতে হবে, কি করবে তারা? আচ্ছা, এই এই ব্যাপারটা মানে প্যাকেজে ভোট দেওয়া আসলে যাবে না তা না, আমি যদি এভাবে বলি, বরং ধরুন আমরা একটা নতুন সংবিধান লিখতাম, যদি এরকম হতো, আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্লামেন্ট একসাথে হলো, হয়ে আমরা তো একটা সংবিধান লিখতাম, সেটা সেখানে পাশ করতাম আগে সেখানে, তারপর এটা তো গণভোটে দিতাম। এবং সেখানেও কিন্তু গণভোটে একটাই প্রশ্ন হতো, যে আপনি এই পুরো সংবিধানের এই প্রশ্নটা থাকে, যে আপনি পুরো সংবিধানটাকে একসেপ্ট করছেন কি করছেন না। সো হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনার সাথে আমি অ্যাগ্রি করি, যে এখানে যেহেতু আমি সব পাচ্ছি না, কিন্তু প্যাকেজে ভোট, তাহলে তো আমরা সংবিধানের ক্ষেত্রে তাই করছি, যে সংবিধানের আমি 5টা আর্টিকেল মানি না, কিন্তু হুম। তারপর আমি সবকিছু বিবেচনা করে পক্ষে বিপক্ষে ভোট দিয়ে দিতে পারি। আর দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন, এটা খুবই ফ্যাক্ট, যে যে জায়গাগুলোতে পরিবর্তন হচ্ছে, মানে মোটামুটি মোটামুটি মানে যারা এগুলো নিয়ে আন্দোলন করছে, কথা বলছে, ধরুন আমি একটা উদাহরণ দিই, হুম। জামায়াতের লোকজন আমার সাথে বসে তারা লোয়ার হাউসে পিয়ার চায়, পিয়ার চাওয়া নিয়ে তারা বলে এতে নাকি মনোনয়ন বাণিজ্য কম হবে, মানে ওনারা আমার কাছে এটা সেল করার চেষ্টা করছেন। তো তাদেরকে বললাম, মানে মনোনয়ন বাণিজ্য মানে নর্মাল যে ফার্স্ট পাস দা পোস্ট, সেখানে যারা ওই বিভিন্ন মানে কনস্টিটিউয়েন্সিতে পাওয়ারফুল আছে, দলের সর্বোচ্চ নেতৃত্ব না চাইলে অনেক সময় দিতে হয়, দেখলো যে এর এত সমর্থন আছে, না দিলে বিগড়ে যাবে, আবার ক্যান্ডিডেট জিতবে না, ফলে বরং পিয়ারে মনোনয়ন বাণিজ্য বেশি হবে, শতভাগ হয়ে যাবে। খুবই সহজ যুক্তি। আমি দেখলাম যারা এগুলো নিয়ে পক্ষে কথা বলছেন, তারা এইসব যুক্তি দেওয়ার চেষ্টা করে, এই কারণে বললাম যে যারা বলছেন তারাও কতটুকু বোঝেন, আমি সেই প্রশ্নও করছি। এখন যে কাজটা হবে, আসলে রাজনৈতিক দলগুলো চেষ্টা করতে হবে যতটা সম্ভব তার দলের লোকজনকে এডুকেট করা, কিন্তু আসলে এডুকেট করবে না কিভাবে আমি বলে হুম। দিই, এখন কিছু করার নেই, আমরা আমাদের ওই স্তরে এখনো পৌঁছতে পারিনি। তবে আমি আপনাদেরকে একটু কৃতিত্ব দিতে চাই মিডিয়াকে, বাংলাদেশের যে পরিমাণ আলাপ সংস্কার নিয়ে হয়েছে, ঐক্যমত্য কমিশনের সব ডিবেট লাইভ করা হয়েছে, স্টক শোতে প্রতিনিয়ত পক্ষে বিপক্ষে ক্রস হচ্ছে, মাসের পর মাস এই কাজটা হয়েছে, আমি এটা মানে সত্যিই মনে করি যে অনেকগুলো জিনিস যদি এখন নাও হয়ে যায়, ভবিষ্যতে কিন্তু এগুলোর পথ তৈরি হয়েছে, তো এটা একটু এডুকেট করেছে। কিন্তু আদতে এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত গণভোটে যায়, প্রত্যেকে তার তার ভোটারদেরকে হুম। ক্যাম্পেইন করবে কোথায় ভোট দিতে হবে, এটা হাতে দিতে হবে নাকি নাতে দিতে হবে, এবং একটা বড় অংশের মানুষ নিশ্চিতভাবেই এগুলো না বুঝে গণভোটে যদি পার্টিসিপেটও করেন, এগুলো না বুঝে আসলে দেবেন, পরিস্থিতিটা এইরকমই আছে। হুম। আহ, এই যে হ্যাঁতে দিতে হবে না নাতে দিতে হবে সেটি এডুকেট করবেন বা প্রচারণা চালাবেন, আমি আর যে প্রশ্নটা করতাম বুঝবেন কিনা, বুঝে বা না বুঝে দেবেন, কিন্তু সবাই মানে এই সুপারিশের মধ্যে যেটি বলা হচ্ছে বা প্রস্তাবনায় হ্যাঁ হলে তারপরে কিভাবে বাস্তবায়ন হবে, কিন্তু শুরু থেকেই যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে না হলে কি হবে, কারণ ওই যে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলছিলেন যে কত শতাংশ মানুষ আসলে আছে, এত শতাংশ মানুষ বাইরে রেখে কিভাবে এটি হচ্ছে, সেই তত শতাংশ মানুষ যদি এর বিপরীতে দেয়, আওয়ামী লীগ যদি একটা নেগেটিভ ক্যাম্পেইন করে, বিএনপির এটাতে খুব একটা সম্মতি নাই, এরকম তারা প্রতারণার শিকার হচ্ছে মানে না নোট বলে তারা নোট অফ বলছেন। ডিসেন্ট থাকলে তো নোট বিএনপি অফ সমর্থন,
সন্টমেন্টে নেই, মানে ওটা হ্যাঁ, যদি তো না থাকে তাহলে বিএনপি সম্মতি থাকবে না। তাহলে বিএনপির একটা বিপুল সংখ্যক ভোটার আছে, জাতীয় পার্টি সহ আরো খুচরা খুচরা কিছু ভোট আছে যারা আসলে এগুলোর বাইরে ছিল, তাহলে তো মনে হয় যেন নাই বেশি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা, মানে পাল্লাটা সম্ভাবনা ভারী আছে, হয়ে এবং আসে। হ্যাঁ আছে, এবং এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা নিয়ে রাজনীতি হবে। রাজনীতি কেন হবে বলি, ধরুন মানে এগুলো সার্বিক একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি খোলাখুলি বলে ফেলি, মানে রাজনৈতিক দলগুলো দেশের ভালো করতে চায়, সদিচ্ছা আছে সবার, কিন্তু প্রত্যেকে প্রত্যেকটা ইস্যুকে পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করবে। কি হবে, ধরুন বিএনপি যদি এই নোট অফ ডিসেন্ট ছাড়া যায় এবং বিএনপি যদি গণভোটে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয় এবং না ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, সব দল তার বিপক্ষে ক্যাম্পেইন চালাবে যে দেখো বিএনপি কিন্তু সংস্কার চায় না, হুম। এবং না মানে কিন্তু 84টার মধ্যে বিএনপি নোট অফ ডিসেন্ট আছে 9টায়, তার মানে বাকি 75টার বিএনপির পূর্ণ সমর্থন আছে, কিন্তু ক্যাম্পেইন হবে বিএনপি সংস্কার চায় না, বিএনপি হাসিনা হইতে হুম। চায়, বিএনপি হাসিনার মতো স্বৈরাচার হইতে চায় বলে সংস্কার চায় না। এই হচ্ছে এখানকার পলিটিক্স, এই পলিটিক্স। জি। এই জন্য আমি হুম। এই সংকটটার জায়গা আছে, এবং না জিতে যদি যায় তাহলে পুরো সংস্কার, এই যে এত দিন ধরে এত কিছু হলো সেটা হুম। নষ্ট হলো। তার সাথে একটু যোগ করি, টু বিগিন উইথ, যদি আপনি নোট অফ ডিসেন্ট নাই রাখেন, হুম। তাহলে আপনি এই আলাপ আলোচনা কেন করেছেন? আমি আমি আমার এক্সপেরিয়েন্স বলি, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমরা বসে বসে এগুলো লিখে দেই নাই, আমরা বহু স্টেক হোল্ডার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের সাজেশন দিয়েছে, সিভিল সোসাইটি, উইমেন, চ্যালেঞ্জড পিপল, যারা নির্বাচন করেন, নির্বাচনী কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভাগে গেছে ওখানকার লোকজনের সাথে কথা বলতে, সাধারণ নাগরিকরা যে কেউ, আমাদের ইমেইলে, আমাদের ফেসবুক পেজে আমরা 80-90 হাজার মানুষের কমেন্ট পেয়েছি, এবং গুরুত্ব সিরিয়াস কমেন্ট, আমরা সব কম্পাইল করে আমরা কিন্তু পার্টিসিপেশন নিশ্চিত করেই নিয়েছি। তো ঐক্যমত্য কমিশন এরকম 6 কমিশন থেকে নিয়ে প্রস্তাব যেটা বানিয়েছে ওইটা গণভোটে দিয়ে দিলেই পারতো, হুম। ওনারা যদি মনে করেন শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট থাকবে না। আলোচনার উদ্দেশ্য তো ছিল এটা। একদমই। বিএনপি যে কিছুটা হ্যাঁ। আলোচনা করলো, বিএনপি তো তার মানতে চায় না এমন বেশ কয়েকটা জিনিস মেনেছে, বিএনপি অনেক কিছু মানে নাই, হুম। অনেক কিছু ইললজিক্যালও আমি মনে করি, কিন্তু অনেকগুলো তো সে মেনেছে যেটা তার ক্ষতি পর্যন্ত হয়। আমি একটা উদাহরণ দিই, ধরুন দুবার মানে 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। আমরা কাগজে কলমে, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি, বিএনপি যদি এখন থেকে পরপর 2 টার্ম ক্ষমতায় হুম। থাকে, সম্ভাবনা আছে, এবার খুবই সম্ভাবনা, পরের বারও আসতে পারে যদিও চ্যালেঞ্জ হবে, যেন তারেক রহমানের বয়স হবে দ্বিতীয় টার্ম শেষে 70, 71 এরকম বয়স হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে 70, 71 আসলে, বা গ্লোবাল পার্সপেক্টিভে প্রাইম মিনিস্টার হওয়ার হুম। জন্য যথেষ্ট বয়স, খুব ইজিলি হতে পারেন, তার হুম। খুবই হুম। ফিট হুম। বয়স বলবো, যদি উনি শারীরিক ভাবে ফিট থাকেন। তো সাফার করবেন জনাব তারেক রহমান, এবং উনি এটা মেনে নিলেন। আমি বলছি এটা কমের বাইরে বিএনপি আরো আর্টিকেল 70 নিয়ে হুম। বিএনপি যেভাবে করতে চাইছিল সেভাবে হয় নাই। তারপরে তারা চেয়েছিল সবগুলো কমিশন তারা সরকারের কন্ট্রোল রাখবে, কিন্তু না, শেষে নির্বাচন কমিশন ছেড়ে দিল, আমাকে যদি সময় দেন আরো আছে। তো জি, সেগুলো তো নিশ্চয়ই করেছে নিশ্চয়ই, তাহলে এটা তো একটা। সেটা সেটা না, সেটা এটা মেনেছে এই কারণে যে আমার কিছু নোট অফ ডিসেন্ট আছে, এটাকেও আপনাকে হুম। গ্রহণ করতে হবে। জি। যখন আপনি সেটা গ্রহণ করছেন না, তখন এই কারণে এটা আসলে একটা বড় প্রতারণা হচ্ছে, এবং এটাই সংকট তৈরি করছে। জি, ডক্টর জাহিদ, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রাজাকে আপনার কাছ থেকেও এই প্রসঙ্গটা প্রতারণা হচ্ছে বলে আপনি মনে করছেন কি? মানে মানে কি হলো আসলে? সালাউদ্দিন আহমেদ যে আগেও বলতেন যে খানাপিনা হচ্ছে, অনেক আলোচনার চেয়ে খানাপিনা বেশি হচ্ছে, এরকম বক্তব্য তার কাছ থেকে আমরা শুনতাম। তো খানাপিনা এতদিন করে এত বিজ্ঞ মানুষজনকে এত বেতন ভাতা দিয়ে এতটা সময় দিয়ে এফোর্ট দিয়ে রাষ্ট্রীয়, তাতে যেই প্রস্তাবনা ছিল, যেই আলোচনা হলো, সেই আলোচনাগুলোকে বাদ দিয়ে এখন মানে সেই প্রস্তাবনাগুলোর উপরই একটা ভোট হবার মানে সুপারিশ আসছে। তাহলে আসলে আসলেই কি হলো? আসলে যেটা হলো যে সেটা আমি আজকে আরো এক জায়গায় বলছি, জাহিদ ভাই ছিল, আসলে আমরা 5ই আগস্টে যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটা আবার ফেরত আসছি। অর্থাৎ আবার শুরু হচ্ছে, যে মাঝখানে 14 মাস গেল, কি জন্য গেল আমরা জানি না, কি হুম। জন্য গেল আমরা জানি না। কিন্তু এখন আমরা এই একই বিতর্কে থাকলাম, এখন নির্বাচন কেমনে হবে, তখন গণভোট হবে কিনা, গণভোট হইলে কি হবে, এই যে আলোচনাগুলা শেষ হইল না কেন? কয়েকটা কথা বলি আমি, জাহিদ ভাই কাছে বিনয়ের সাথে কয়েকটা জবাব দেই। জাহিদ ভাই একটু আগে বলছেন যে পিআর সিস্টেমে গেলে মনোনয়ন বাণিজ্যটা অনেক বেশি হবে। মনোনয়ন বাণিজ্য হয়, এটা এডমিটেড। মনোনয়ন বাণিজ্যটা পিআর পদ্ধতিতে কম হবে। কেন হবে? পিআর পদ্ধতি হইলে, জামাত পিআর পদ্ধতি চায়, সেটা বড় কথা নয়, হইলে হুম। কি হবে সেটা বলছি। পিআর পদ্ধতি হলে জামাত 30-40টা সিট পাবে। জামাত মনোনয়ন বাণিজ্য করবে কি করবে না আমরা জানি না। করলে করলে তার দলের থেকে যে 40 জন প্রথম দিকে যাইতে পারে, তাদের কাছ থেকেই বাণিজ্য করবে। 300 সিটের থেকে বাণিজ্য করতে পারবে না। কেননা নির্বাচন কমিশন আগে নাম দিতে হবে। আগে নাম দিলে প্রথম 40 জনের ভিতরে যারা থাকবে, তাদের কাছে বাণিজ্য ভালো হবে। একইভাবে যদি আপনি বিএনপির দিকে আসেন, 150 সিট পাবে তারা। সুতরাং টপ 150-এ যাদের নাম থাকবে, ওই দল রাখবে, তাদের কাছ থেকে বাণিজ্য হবে। 220 নম্বর লোক যে থাকবে,
সে টাকা দিবে না। কেন দিবে না? সে জানে যে 150 বেশি আসন পাবে না, কাজেই বাণিজ্য এখানেও কম হবে। আর যদি পিআর পদ্ধতি না থাকে, সব সিট থেকেই বাণিজ্য হবে যদি করে। 1 নম্বর। 2 নম্বর হইলো যে বলা হচ্ছে যে গণভোট দিলে প্রচার করা হবে যে নোট অফ ডিসেন্ট দিছে, এবং নোট অফ ডিসেন্ট নিয়ে যদি সারা যদি যায়, তাহলে হাসিনা হতে পারে বিএনপি, যেটা জাহিদ ভাই বলল। এখন এই যে প্রচারটা করবে মানুষে যদি করে যে বিএনপি হবে হাসিনা, এটা মানুষ খাবে কেন? বললেই খাবে যে হাসিনা, বিএনপি হাসিনার মতো হবে, এটা বললে খাবে কেন? এটা বললে যদি খায়, তাহলে কি প্রশ্ন আসে একটা, আমি প্রশ্নটা রেখে গেলাম, খাবে কেন মানুষ? এটা তো মানুষের আস্থার ব্যাপার। 3 নম্বর আসেন, আপনিও আলাপ করলেন যে না জয়যুক্ত যদি হয়, এবং হওয়ার সম্ভাবনা আছে, যদি না জয়যুক্ত হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। গণভোটের রেজাল্ট যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের পক্ষে চলে যায়, যদি না বোধক হয়। আর যদি হা বোধক হয়, তাহলে কি হবে? হা বোধক হইলে এই যে মৌলিক গণভোট হওয়ার পর যে জুলাই সনদটা দাঁড়াবে, তার ভিত্তিতে নির্বাচন হতে হবে। এক। আর 2 নম্বর, হা হওয়ার সম্ভাবনা এই কারণে বেশি যে এই দেশের সাধারণ জনগণ, যাদেরকে আমরা বলি সংবিধান বোঝে না, গণভোট বোঝে না, পিআর বোঝে না, এই যে এত কিছু, কিন্তু এইটুক বুঝে যে কেন ঐক্যমত্যে আসতে পারলো না, কোন কোন দলের কি কি কারণে আসতে পারলো না, এইটুক বোঝে। এইটুক যখন বোঝে, কি তখন বোঝে তারা, আসলে? আপনি কি মনে করেন যে কি বোঝে জনগণ, কেন ঐক্যমত্যে আসতে পারছে না বলে এখন ধারণা না না করছে না না জনগণ? না, আমি ওটা বলছি না। এই যে ঐক্যমত্যে আসতে পারেনি সেটা বুঝছে হুম জনগণ। এই যে ঐক্যমত্যে কিন্তু কোন আসতে কোন পারে নাই, দলের কারণে আসতে পারছে না এটা তো কিভাবে বুঝতে না না, পারছে? আমার দরকার নাই তো সেটা, কিন্তু জনগণের কাছে বার্তাটা গেছে যেখানে ঐক্যমত্য আসতে পারে নাই। তো হুম ঐক্যমত্য যখন আসতে পারে নাই, তার মানে কি? সবাই যখন যার যার স্বার্থ দেখে, একটা অজপাড়াগারের লোক বোঝে যে একটা মিটিং এ যখন বসে, যে দল যেখানে বসে সে তার নিজের স্বার্থ দেখে। এটা মিলে যখন ঐক্যমত্য হয় নাই, তখন তারা বুঝতেছে গণভোটে যখন আসলো, তখন এটাকে হাই করা উচিত, কেননা ওখানে একটা ঝামেলা যাচ্ছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো তো হ্যাঁ কেন গণভোট, করবে, যেখানে রাজনৈতিক দলগুলো এতদিন ওই ধরে আলোচনা করে ওই ঐক্যমত যে হতে পারে না, বড় দল যাদের অনেক ভোট আছে তারা ঐক্যমত হতে পারছে না? সেই সেই কারণে আসবে ভোটার, দলবিহীন জনগণের কথা বলছি, এটা পার্টিকুলারলি আমি। দলবিহীন জনগণ, দলের যারা আছে তারা তো তাদের পক্ষে থাকবে, যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তাদের পক্ষে না দেওয়া হচ্ছে তাহলে নাই দিবে। আমি দলবিহীন লোকগুলোর কথা বলছি। দলবিহীন লোকগুলো ভাববে যে না, কিছু একটা সমস্যা আছে, সুতরাং আমরা ওখানেই যাব, এই জন্য তো হাওয়া হবে সমস্যা আছে একটা, ভেবে ওখানেই কেন যাবে? সমস্যা আছে ভেবে যাবে। তো যে কিছু একটা ঘাপলা আছে, আমি যাবো না না না, এখানে, যাবে নর্মালি এই তো